কুণাল ঘোষ আর দেবাংশু মিলে আজকে যেটা করেছে ওটাকে ডিজিটাল ইফটিজিং বলে। আমরা যদি নারী নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যেতে হয় তাহলে এই ডিজিটাল ইফটিজার যারা এদের বিরুদ্ধেও লড়াই চালাতে হবে। এটা যুক্তি, ওনাদের কথায় যুক্তি। দেখুন, গ্রেফতার আমাদের দল থেকে করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে একদম। যদি আপনি ক্রোনোলজি দেখেন, একটা অডিও রেকর্ড, একটা অডিও ক্লিপ যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো না, কেউ দেখলো না, কুণাল ঘোষের কাছে আগে পৌঁছে গেল। সেই অডিও ক্লিপটা উনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ করলেন। তারপর অতি তৎপর কলকাতা পুলিশ অতি সক্রিয় হয়ে, যারা 1 মাস ধরে তিলোত্তমার খুনিদের ধরতে পারেননি, যারা 14ই আগস্ট রাত্রেবেলা আক্রমণ আটকাতে পারেননি যখন ওই দুর্বৃত্তরা আক্রমণ করেছিল জি কর মেডিকেল কলেজে প্রমাণ লোপাটের জন্য, সেই পুলিশ হঠাৎ করে অতি সক্রিয় হয়ে গিয়ে 12 ঘন্টার মধ্যে অডিওটা ট্রেস করে ফেললো, অডিওটা আইডেন্টিফাই করে নিয়ে কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট করলো। কালীঘাটের কাকু, তার অডিও ক্লিপ 1 বছর হয়ে গেছে, আইডেন্টিফাই করা যায়নি। এটা বাস্তব। আজকের এআই জামানায় ফরেন্সিক টেস্ট ছাড়া কোনো রকম অডিও ক্লিপিং ওইভাবে আইডেন্টিফাই করা যায় না কার অডিও কোনটা। তো তারপরেও 12 ঘন্টার মধ্যে কমরেড কলতান দাশগুপ্ত করে অ্যারেস্ট করলে এটা বোঝাই যাচ্ছে একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ছক ফ্রেম করা হয়েছে আমাদের কমরেডদের। এখন ওনারা যদি ওনাদের ছকের ব্যাপারে, এবং বোঝাই যাচ্ছে যদি আগে ক্লিপিংটা কলকাতা পুলিশ পেয়ে থাকে তাহলে কলকাতা পুলিশের উচিত ছিল আগে সেটা মিডিয়াকে জানানো, আগে মানুষকে জানানো। যদি তা হয়ে থাকে তাহলে উনি নির্দিষ্ট একটি দলের নেতাকে ওনার অডিও ক্লিপটা ওনারা সরবরাহ করেছেন। আবার যদি আগে কুণাল ঘোষ পেয়ে থাকে তাহলে কলকাতা পুলিশ ওনাদের একদম দলদাস হয়ে কাজ করেছে। এখন কলকাতা পুলিশ যদি তৃণমূলের দলের বাহিনী হিসাবে কাজ করতে শুরু করে তাহলে সাহেব বিবি গোলাম ওনারা যাকে পারবেন তাকে ধরবেন, সেটা ওনার স্বাভাবিক বোঝাই যাচ্ছে। ওনাদের প্রধানতম শত্রু হিসাবে আমাদের দেখেন, আমরাই ওনাদের প্রধানতম শত্রু, ঘোষিত শত্রু। ওরা আমাদের লোকেদেরকে অ্যারেস্ট করবে। কিন্তু যদি তদন্ত হয় তাহলে সবার আগে তদন্ত প্রক্রিয়ার প্রথম কাজই তো কোত্থেকে অডিও ক্লিপটা পেয়েছে এটা জানার জন্য কুণাল ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা। এটা তো বড় বিষয় নয় বলছেন কুণাল ঘোষ এখন ঠিক করে দেবেন কোনটা বিধান কোনটা ল। কমরেড কলতান দাশগুপ্তকে অ্যারেস্ট যখন করা হলো, কোর্ট প্রসিডিংয়ের আগে পুলিশ বিধান দিয়ে দিতে পারলো যে এখানে কোন কোন লাগু করা হবে, ভারতের ন্যায় সংহিতার কোন কোন ধারা এখানে লাগু করা হবে। উনি কোর্টের আগেই পুলিশ বলে দিতে পারছে। তার মানে গোটাটাই একটা প্রি প্ল্যান্ড, সুপরিকল্পিত ফ্রেম, সুপরিকল্পিত ষড়যন্ত্রের ছক। ওনারা চাইবেন আমাদের নেতাদেরই অ্যারেস্ট করতে, কিন্তু যদি তদন্ত হয় তাহলে জানা যাবে ওই কুণাল ঘোষ আর কুণাল ঘোষের সাথে আর কারা কারা মিলে ষড়যন্ত্রটা বানিয়েছে আমাদেরকে অ্যাটাক করা। কেন? ওটা আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ওটা আন্দোলনটাকে ভেঙে দেওয়া। আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলনকারীদের পাশে আছি, আমরা আন্দোলনে সামিল হচ্ছি। আমাদেরকে উনি মানুষের চোখে ভিলেন বানাতে চাইছেন, কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন কুণাল ঘোষের চরিত্র কি। আজকেই একজন সিরিয়ালের অভিনেত্রী, ওনাকে নিয়ে কুণাল ঘোষ এবং ওনারই পোষ্য, ওনারই একদম মানে আদর্শ বহন করেন দেবাংশু, এই দুজন মিলে যে ধরনের স্টেটমেন্ট দিয়েছেন এতে বোঝাই যাচ্ছে সামগ্রিকভাবে নারী সমাজ, মহিলাদের প্রতি ওদের কি দৃষ্টিভঙ্গি, ওদের আন্দোলনের প্রতি কি দৃষ্টিভঙ্গি। এবং ওরা চাইলে ওদের এই পুলিশ স্টেট, ওদের এই স্বৈরাচারকে ব্যবহার করে ওরা অনেক কিছুই করতে পারে। কিন্তু আমরা শেষ মুহূর্ত অবধি বাংলার মানুষ রাস্তায় থাকবে। অন্যায় গ্রেফতারি হলে তার বিরুদ্ধেও মানুষ ঐক্যবদ্ধভাবে যারা গ্রেফতার হচ্ছে তাদেরকে ছাড়িয়ে আনবে। এত অসুবিধা কেন কুণাল ঘোষকে নিয়ে, দেবাংশু ঘোষকে নিয়ে? আপনাদের মানে খুব গায়ে লাগে তাদের যুক্তি? না, যুক্তি আমাদের গায়ে কেন লাগবে? আজকে বলুন, ওই যে মৌসুমী ভট্টাচার্য একজন অভিনেত্রী, উনি একজন উনি তো সিপিএম করেন না, উনি তো বিজেপিও করেন না, উনি একজন নাগরিক হিসাবে ওই আন্দোলনে সামিল হয়েছেন। উনি ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি কুণাল ঘোষকে, দেবাংশু ভট্টাচার্যকে রাজনৈতিক আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেননি। তাহলে ওনাদের এত গায়ে জ্বালা লাগলো কেন? এখন আমরা এই লড়াইটা লড়ছি তিলোত্তমার বিচারের জন্য। তিলোত্তমা আমাদের গোটা দেশে, গোটা রাজ্যে যেভাবে নারী অত্যাচার, নারী নির্যাতন বেড়ে চলেছে তার বিরুদ্ধে লড়াই করছি আমরা। কুণাল ঘোষ আর দেবাংশু মিলে আজকে যেটা করেছে ওটাকে ডিজিটাল ইফটিজিং বলে। আমরা যদি নারী নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যেতে হয় তাহলে এই ডিজিটাল ইফটিজার যারা এদের বিরুদ্ধেও লড়াই চালাতে হবে। এটা যুক্তি, ওনাদের কথায় যুক্তি থাকে নাকি? যুক্তি বুদ্ধির ব্যাপার না এটা। বরং আমরা যদি রেশনাল হই আমরা ভাবতে পারবো যারা ইফটিজিং করছে আর যারা প্রাতিষ্ঠানিকভাবে অপরাধীদের আড়াল করছে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াইটা লড়তে হবে। এমন কি বলেছেন আপনার? উনি তো লিখেছেন যে দেবাংশুর জন্য একটা মেয়ে খুঁজছে, দেবাংশুর জন্য মেয়েও খুঁজতে পারবে না নাকি? প্রথম কথা হচ্ছে মেয়ে খুঁজছে, এগুলো খুব অবজেক্টিফিকেশনের মনস্তত্ত্ব থেকে এই ধরনের স্টেটমেন্টগুলো আসে প্রথমত। দ্বিতীয়ত এমন কি লিখেছেন, কি করে বলছেন, এই কথাগুলোই তো ইফটিজাররা ব্যবহার করে ইফটিজিংয়ের জন্য। বদন বিগড়ে গেছে, আপনি ওই জাস্ট স্টেটমেন্টটা দেখুন, বদন বিগড়ে গেছে। হ্যাঁ, কুণাল ঘোষেরটা আচ্ছা বলুন, ওই মহিলা কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমরা দেখেছি বাংলার মানুষ। ওই স্টেটমেন্ট দেওয়ার পরে কুণাল ঘোষের ওই বক্তব্য তো কটাক্ষ করে টিটকিরি কাটা,
টিটকিরি করে বলা, টোন কেটে বলা, টোন টিটকিরিকেই তো আমরা ইপটিজিং বলি। ইপটিজিং ইংরাজি শব্দ বলে তার মানে তো আলাদা হয়ে যায় না। তাহলে যিনি টিটকিরি কাটছেন একজন মহিলাকে, সে অপরাধ করছে না? এইগুলোই তো অ্যাকচুয়ালি যে পেট্রিয়ার্কির বিরুদ্ধে, যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে গোটা আন্দোলনটা চলছে, যে নারী, যে মিসোজিনি, নারী বিদ্বেষী মনোভাব, যার বিরুদ্ধে আন্দোলনটা চলছে, সেই নারী বিদ্বেষী মনোভাবের রিফ্লেকশন ওই টুইটটা, ওই পোস্টটা, ওই ক্যাপশনগুলো। তাহলে যাদের মধ্যে এই মনোভাব আছে এবং যারা প্রাতিষ্ঠানিকভাবে স্টেট পাওয়ারকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে ওই মনোভাবটাকে চ্যাম্পিয়ন করাতে চাইছেন, তাদের বিরুদ্ধেই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমার নাম মোহাম্মদ হাসিব হোসেন। আমি সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন SFI ওভারঅল এই আন্দোলনের সাথে আছি।